আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেই টিউটোরিয়ালের উদ্দীপক এখানে দেওয়া আছে, অর্থাৎ অংশীদারি কারবার। অংশীদারি কারবারের তিনটা পদ্ধতিতে অঙ্ক সমাধান করতে হয়। একটা হলো সমন্বয় পদ্ধতি, একটা পরিবর্তনশীল পদ্ধতি, একটা হলো চলতি পরিবর্তনশীল পদ্ধতি এবং একটা হলো স্থিতিশীল পদ্ধতি। তা আমরা এখন যে উদ্দীপকটি নিয়ে আলোচনা করব, উদ্দীপকে বলা হয়েছে পরিবর্তনশীল পদ্ধতি। তা পরিবর্তনশীল পদ্ধতির উদ্দীপকে যে কথাগুলো বলা আছে, আগে উদ্দীপকটি পড়ব, তারপরে আমরা জানবো এখানে কি কি করণীয়। ইমন, রাজন ও মোহন একটি অংশীদারি কারবারের তিনজন হিসাবে তাদের লাভ লোকসান অনুপাত 3-2-1, অর্থাৎ তারা ভবিষ্যতে লাভ হোক লস হোক তারা 3-2-1 অনুপাতে ভাগ করে নেবে। প্রথম দিনে তারা মূলধন বিনিয়োগ করেছে ইমন 2,50,000 টাকা, রাজন 2 লক্ষ টাকা এবং মোহন 1,50,000 টাকা। ইমন ও মোহন তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে যথাক্রমে 5,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক বেতন পায়, যা তারা নগদ গ্রহণ করছে। মূলধন এবং উত্তোলন অর্থাৎ চুক্তিপত্রে তাদের উল্লেখ আছে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে যথাক্রমে 9,000 টাকা, 5,000 টাকা এবং 5,000 টাকা করে নগদ উত্তোলন করেছে। ইমন এবং রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে মোহন তার বেতনের এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ অর্থাৎ শুধু মুনাফা বাবদই সে 36,000 টাকা পাবে। উপরোক্ত সমন্বয়গুলি সাধন করার পূর্বে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা 2,55,175 টাকায় উপনীত হয়। এখন দেখা যাক করণীয় কি বলেছে। কতে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে, খতে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে, গতে বলছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে। এখন দেখি আমরা কিভাবে এর সলিউশন করব, হাউ টু সলিউশন। এরপরে কতে বলা হয়েছিল উত্তোলনের সুদ নির্ণয় করতে। দেখে প্রতি মাসের শেষে উত্তোলনের করলে তার সূত্র হবে উত্তোলনের সুদ সমান এ ইন্টু 11/2 r। এ অর্থ হলো সে প্রতি মাসের শেষে কত করে উত্তোলন করেছে তা সেই অ্যামাউন্টটা এখানে বসবে, আর আর হলো হার অর্থাৎ চুক্তিপত্রে উল্লেখিত হার, যে উত্তোলনের উপর কত % সুদ ধার্য করতে হবে। ইমনের উত্তোলনের সুদ, ইমন এখানে প্রতি মাসের শেষে 9,000 টাকা করে উত্তোলন করেছে, তাহলে 9,000 গুণ 11/2 গুণ 5%, অর্থাৎ উদ্দীপকে উল্লেখ আছে যে উত্তোলন এবং মূলধনের উপর 5% সুদ ধার্য করতে হবে। এতে ক্যালকুলেশন করে দেখা গেল 2,475 টাকা। রাজনের উত্তোলনের সুদ, সে প্রতি মাসের শেষে 5,000 টাকা করে উত্তোলন করেছে, 5,000 গুণ 11/2 গুণ 5% 1,375 টাকা। মোহনের উত্তোলনের সুদ, সেও 5,000 টাকা করে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, তাহলে এখানে আসলো হলো 5,000 গুণ 11/2 গুণ 5% সমান 1,375 টাকা। এরপরে খতে বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব করতে প্রথমে একটা ছক কেটে নিলাম, টি ছক বলা হয় এটাকে। এই পাশটাকে বলা হয় ডেবিট, এই পাশটাকে বলা হয় ক্রেডিট। লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে সর্বপ্রথমেই অবন্টিত মুনাফা অর্থাৎ তারা উদ্দীপকে কত টাকা লাভ নির্ধারণ করে রেখেছে সেটা আমরা খুঁজে বের করব, এবং সবসময় এটা অঙ্কের নিচের অংশে পাওয়া যায়। নিচের অংশে দেওয়া আছে যে 2,50,175 টাকা লাভ হয়েছিল, আমি সেই লাভটা নিয়ে আসলাম। এবার উদ্দীপক থেকে যেগুলো খরচ সেগুলো আসবে ডেবিট পাশে, আর যেগুলো হলো আয় সেগুলো আসবে ক্রেডিট পাশে। এখন দেখা যাক উদ্দীপকে বলা হয়েছে অংশীদারদের মূলধনের সুদ ধরতে। অংশীদারদের মূলধনের সুদ হলো ব্যবসার জন্য একটি ক্ষতি, খরচ, এটা একটা খরচ সুবিধায় এটা ডেবিট পাশে বসে। তাহলে মূলধনের সুদ, ইমন বিনিয়োগ করেছিল 2,50,000 টাকা, 2,50,000 টাকার 5% 12,500 টাকা। রাজন বিনিয়োগ করেছিল 2 লক্ষ টাকা, তারকে 5%-এ 10,000 টাকা, আর মোহন বিনিয়োগ করেছে 1,50,000 টাকা, 5%-এ 7,500 টাকা। মোট সুদের পরিমাণ হলো 30,000 টাকা। এরপরে হলো মূলধনের উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ হলো ব্যবসার আয়। উদ্দীপকে বলা হয়েছে উত্তোলনের সুদ 5% ধার্য করতে হবে, যেটা নাকি আমরা প্রত্যেকের আলাদা আলাদা ক অংশে বের করেছি। এইবার ক অংশ থেকে শুধু এখানে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসবো। ইমনের হলো 2,475 টাকা, রাজনের 1,375 টাকা, মোহনের হলো 1,375 টাকা, মোট হলো 5,225 টাকা। এরপরে আরো বলা আছে ইমন ও মোহন সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য তারা বেতন বাবদ
একটা টাকা পায় প্রতি মাসে। সে কত টাকা প্রতি মাসে পায়? 5,000 টাকা, 5 × 12 = 60,000 ইমন। আর মোহন পায় হলো 4,000 টাকা করে, 4 × 12 = 48,000, মোট হলো 1,08,000 টাকা। এই ছিল আমার উদ্দীপকের শর্ত বা তাদের চুক্তিপত্রে উল্লেখিত শর্ত। এখন আমরা মুনাফার অংশ বের করব। অবন্টিত, যেটা বন্টনযোগ্য মুনাফা বলা হয়, বন্টনযোগ্য মুনাফা কে কে পাবে? ইমন, রাজন, মোহন। তাহলে আমার দেখা যাচ্ছে ক্রেডিট পাসটা বড়, এই জন্য ক্রেডিট পাসটা আগে যোগ করলাম, যোগফলটা নিয়ে আসলাম, এবার খরচগুলি বিয়োগ করলাম। বন্টিত মুনাফা অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা বেরোলো 1,22,400 টাকা। এটা আসলে উচিত হলো 3-2-1 অর্থাৎ তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত অনুসারে ভাগ করা। আমরা ভাগ করার পরেও যে ইমন এবং রাজন মোহনকে একটা শর্ত দিয়েছিল যে কমপক্ষে ব্যবসা মুনাফা বাবদ সে 36,000 টাকা পাবে। এইটার কারণে আমরা এখানে টাকাগুলো ভাগ করে বসালাম। এই টাকাগুলো কিভাবে ভাগ করলাম সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। টিকা আকারে দিয়েছি বন্টনযোগ্য মুনাফা বন্টন অনুপাত অনুসারে প্রথমে ভাগ করবে। ইমন পাবে হলো 1,22,400 টাকার 6/3 তাতে আসে 61,200। রাজন পাবে 1,22,400 টাকার 6/2 তাতে আসে হলো 40,800। মোহন পাবে 1,22,400 তার 6/1 তাতে আসে হলো 20,400। কিন্তু মোহন তার শর্ত অনুসারে তাদের নিশ্চয়তার কারণে সে দাবি করছে এখন 36,000 টাকা। এখন এই 36,000 টাকা কিভাবে কে কে দিবে সেটা আমরা একটু লক্ষ্য করি। মোহনের ঘাটতির মুনাফা হলো প্রথম পাওয়ার কথা ছিল 36,000 কিন্তু পেয়েছে হলো 20,400, তার ঘাটতি হলো 15,600। এই 15,600 টাকা পূরণ করবে ইমন এবং রাজন তাদের অনুপাতে, অর্থাৎ 3:2, অর্থাৎ 5/3 দেবে ইমন আর 5/2 দেবে রাজন। দেখা যাক কে কত টাকা দিবে। 15,600 টাকার 5/3 দেবে হলো ইমন, তাতে দিবে 9,360 টাকা। আর রাজন দিবে 15,600 টাকার 5/2, তাতে দিবে সে 6,240 টাকা। এইবার মূল যে মুনাফা বন্টনযোগ্য মুনাফা তারা ভাগ পেয়েছে তার থেকে ইমন থেকে বাদ যাবে 9,360 টাকা, রাজন থেকে বাদ যাবে 6,240 টাকা। এতে মোহনের ঘাটতিটা পূরণ হবে। দেখা যাক প্রকৃত প্রাপ্য মুনাফা কে কত পাবে। ইমন পেয়েছিল 61,200, ঘাটতি পূরণের জন্য তাকে দিতে হলো 9,360 টাকা, ফলে তার থাকলো 51,840 টাকা। এটাই আমরা প্রথম অংশে অর্থাৎ পিছনের স্লাইডে আমরা এই 51,840 টাকা সরাসরি দেখিয়েছি। এরপরে রাজন পেয়েছিল 40,800 টাকা, এর থেকে সে ঘাটতি পূরণের জন্য দিয়েছে 6,240 টাকা, তাতে তার রয়েছে 34,560 টাকা। এবার রাজন পেয়েছিল 20,400 টাকা, ইমনের কাছ থেকে পেল 9,360 টাকা, রাজনের কাছ থেকে পেল 6,240 টাকা, এই মোট হলো 36,000 টাকা। এরপরে গ অংশে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে সর্বপ্রথমে তাদের প্রথম দিনের বিনিয়োগ কত সেটা জানতে হবে। তার আগে আমরা একটা ছক কেটে নিই, টি ছক। যার যার নামের টাকা দিয়ে ঘর কাটলাম। তাহলে আমি একটু আগে বলেছি যে সর্বপ্রথমে মূলধনের তাদের বিনিয়োগটা আসবে। এর মূলধন যেহেতু জাতে ক্রেডিট, তাই প্রাথমিক দিনের বিনিয়োগটা ক্রেডিট দিকে বসবে। দেখি কত টাকা। ইমনের 2,50,000, রাজনের 2 লক্ষ এবং মোহনের 1,50,000 টাকা। এরপরে আমরা উত্তোলন দেখব সে কত করেছে। উত্তোলনটা ডেবিট পাশে যাবে এই কারণে যে সে যখন বিনিয়োগ করেছিল তখন ব্যবসা তার কাছে দায়ী ছিল, যখন সে ব্যবসা থেকে টাকাটা উত্তোলন করে নিল তখন তার দায়ের পরিমাণ কমে গেল, তাহলে মূলধনের পরিমাণ কমে গেল। মূলধন হলো জাতে ক্রেডিট, এই কারণেই কমে যাওয়ার কারণে উল্টাটা করতে হবে অর্থাৎ ডেবিট, এই জন্য উত্তোলন ডেবিট পাশে বসাবো। উত্তোলন করেছে ইমন প্রতি মাসের শেষে 9,000 টাকা, 12 বার
এক বছরে 12 বার উত্তোলন করেছে, তাতে 1,08,000 টাকা। রাজন উত্তোলন করেছে 5,000 টাকা করে, প্রতি মাসে 5 বারং 60,000। মোহন উত্তোলন করেছে প্রতি মাসে 5,000, 5 বারং 60,000। এইবার আমরা খ অংশে যে লাভ লোকসান আবন্টন হিসাব করেছি, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যা কিছু আছে সব কিছু চলে আসবে মূলধন হিসাবে ক্রেডিট পাশে। তার কারণ ব্যবসা দিবে, মালিকরা পাবে। যেহেতু অংশীদারদের মূলধন হিসাবে তাদের নিজস্ব হিসাব, তারা কত টাকা ব্যবসার কাছে পাবে এইটা বের করার জন্য করা হয়। এই কারণে তারা ডেবিট পাশের যত এন্ট্রি আছে সবগুলি ক্রেডিট পাশে চলে আসবে। তো দেখা যাক, প্রথমেই আছে মূলধনের সুদ। উদ্দীপক থেকে আমরা 12,500, 10,000 এবং 7,000 এটা খ অংশে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে উল্লেখ আছে, সেখান থেকে আমরা যার যার টাকা তার ঘরে বসাইলাম। তারপরে আসবে হলো মুনাফার অংশ। এখানে বলা হয়েছিল সবগুলো আসবে, কিন্তু এখানে একটা চুক্তির কারণে অর্থাৎ তাদের কর্মকাণ্ডের কারণে বেতনটা আসবে না। এই কারণে যে বেতন আগেই তারা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়েছে, এই জন্য বেতন বাদে মুনাফার অংশ তারা যেটা পেয়েছে 51,840, 34,560 এবং 36,000 টাকা। তবে এখানে একটা কথা উল্লেখ থাকে যে মোহন যেহেতু ইমন এবং রাজন নিশ্চয়তা দিয়েছিল যে 36,000 পাবে, যেহেতু কম পড়েছে এই কারণে ইমন এবং রাজন সেই ঘাটতিটা পূরণ করে দিয়েছে। কিন্তু বন্টনযোগ্য অনুপাতেই যদি তারা ভাগ করে মোহন 36,000 টাকা বা তার বেশি পাইতো, সেই বেশিটা আবার সে ইমন এবং রাজন কিন্তু কেটে রাখতে পারতো না, বেশিটাই সে নিবে। এরপরে আসবে উত্তোলনের সুদ আছে ডেবিট দিকে, ক্রেডিট পাশে আসবে। ক্রেডিট পাশের যত এন্ট্রি সব আসার কথা হলো ডেবিট পাশে, তাহলে উত্তোলনের সুদ চলে আসবে হলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে 2,475, 1,375 এবং 1,375। এরপরে আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করব। যোগ বিয়োগ করতে গেলে যে পাশ বড় সেই পাশ আগে যোগ করব। এখানে দেখা যাচ্ছে যে ইমনের ক্রেডিট পাশ বড়, এই জন্য ক্রেডিট পাশের যোগফল নামাইলাম 3,14,340 টাকা। যোগফলটা আবার ডেবিট পাশে নিয়ে গেলাম। ডেবিট পাশেতে ডেবিট পাশের এন্ট্রিগুলি বিয়োগ করার ফলে যে পার্থক্যটা বেরোলো 2,03,865 টাকা। এরপরে একইভাবে রাজনের যোগ করলাম, যোগফলটা নিয়ে আসলাম, উপরের ডেবিট পাশের এন্ট্রিগুলি বিয়োগ করে বিয়োগফল বেরোলো 1,83,185 টাকা। আবার মোহনেরটা যোগ করলাম, যোগফলটা নিয়ে আসলাম, ডেবিট পাশের এন্ট্রিগুলি বাদ দিলাম 1,32,125 টাকা। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডি হয় হলো বছরের শেষ দিন, যে বছরে আমি অঙ্ক করব সেই বছরের শেষ দিন, অর্থাৎ 2016 সালের ডিসেম্বর 31। এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী বছরে যেয়ে হয়ে যাবে বিডি। অর্থাৎ 2017 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি নামে যার যার টাকা তার ঘরে বসাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। যদি আমার এই টিউটোরিয়াল কাউরে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।